আসামিকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়ে গিয়েছে তার ঠিক একটু আগেই ওখানে যে পুলিশ অফিসার আছে তাকে আসামি বলে যে স্যার আজকে আমার ৩৯তম জন্মদিন, আমি তো মরে যাব, কিন্তু আমি মরে গেলে কি এই কেসের সঠিক তদন্ত হবে? যে ওই মেয়েটার ওই অবস্থা করলো তার নামটা কি আদতেও জানা যাবে? তারপর আসামিকে যখন ফাঁসির মঞ্চে ওঠানো হলো, দ্যাট দ্য মোমেন্ট যে জল্লাদ আছে যার নাম হচ্ছে নাটা মল্লিক, এবং নাটা মল্লিক আগে দীর্ঘকাল এই কাজ করে এসেছে, কিন্তু এটাই তার লাস্ট কাজ হতে চলেছিল। কেন সেটাও বলছি। তখন আসামি নাটা মল্লিককে মুখে মাস্ক পরানোর সময় বলে যে বাবু, এরপর কি এই কেসের ঠিকঠাক তদন্ত হবে নাকি হবে না? এরপর আসামিকে ঝুলিয়ে দেওয়া হয়, তাকে মৃত ঘোষণাও করা হয়। তার ফ্যামিলি তার বডিটা পর্যন্ত নিতে অস্বীকার করে। আসামি এমনই এক কর্মকাণ্ড করেছিল যার জন্য ফ্যামিলি পর্যন্ত তাকে অ্যাকসেপ্ট করেনি। এরপর সেই জল্লাদ নাটা মল্লিক এই কাজ থেকে চিরজীবনের জন্য বিরতি নিয়ে নেয়। সে মন্দিরের সামনে গিয়ে একটা ছোট্ট দোকান খুলে বসে। তারপর সে এই দিকে আর কোনো দিনও পা বাড়ায়নি। সে একটা ইন্টারভিউতে এটা পর্যন্ত বলে যে সে মাঝে মাঝেই আমার স্বপ্নে আসে। কেন এক আসামি নাটা মল্লিক জল্লাদের স্বপ্নে আসে এবং এসে বলে যে আমি নির্দোষ? আজকের যে ঘটনা বলবো সেই ঘটনার শুরুটা শুনে হয়তো আপনারা বুঝতে পারেননি, কিন্তু যখনই আমি ক্যারেক্টারগুলোর নাম এক এক করে বলতে শুরু করব, দ্যাট দ্য মোমেন্ট আপনারা বুঝতে পারবেন আমি কোন ঘটনার কথা বলছি, এবং তারপরেই মোস্ট অফ দ্য পিপল আপনারা স্কিপ করে চলে যাবেন, ভাববেন এই ঘটনার ব্যাপারে আগে অনেক ভিডিও দেখেছি। কিন্তু আমি বলতে পারি আমি মোটামুটি টুকটাক ইন্টারনেট থেকে যা যা এই ব্যাপারে স্টাডি করেছি, সেখানে পয়সার একটা দিক যেমন দেখা হয়েছিল আগে, আজকে আমি অপর দিকটা একবার দেখাবো। এর আগে এই রকমই একটা কম্পারেটিভ থিঙ্কিং নিয়ে এই বিষয়ের উপরই একটা মুভি হয়েছিল। সেই সময় বেশ তদন্তের উপরও প্রশ্ন উঠেছিল, কিন্তু কোর্ট মানে ভারতের 3টে কোর্ট, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেন আমাদের দেশের সুপ্রিম মানে হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনিও কেন ফাঁসির আদেশেই লাস্ট স্বাক্ষরটা করেছিলেন? কেন কেউই এই আসামিকে ক্ষমা করেনি? কেন বলা হয় এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে? তো চলুন শুরু করা যাক আজকের আপনাদের কাছে অত্যন্ত পরিচিত হেতেল পারেখ হত্যাকাণ্ড। এই কেসটাকে আমরা হেতেল পারেখের মৃত্যু নিয়ে যতটা না চিনি তার থেকে বেশি চিনি ধনঞ্জয়ের ফাঁসির ঘটনা হিসাবে। 1990 সাল, ভবানীপুর বরাবরই এমন একটা জায়গা যেটাকে বেশ কসমোপলিটন বলা চলে। এই কসমোপলিটন কথাটার মানে হচ্ছে যে একটা ছোট্ট জায়গায় একাধিক এথনিসিটি, একাধিক ভাষা, একাধিক জায়গার মানুষ এসে একত্রিতভাবে থাকে। তো এই ভবানীপুরে 2026-এ গেলেও আপনারা সেখানে যেমন সমস্ত ধর্মের মানুষ পাবেন, ঠিক সেরকম ভারতের নানান ভাষাভাষী মানুষেরও ওখানে সঙ্গম আছে। তো ভবানীপুর বরাবরই কলকাতার বুকে একটা ডেভেলপড এরিয়া হিসাবেই পরিচিত। তো এই ভবানীপুরের একটা পশ অ্যাপার্টমেন্টে থাকতো একটা গুজরাটি ফ্যামিলি। হেতেল পারেখ সেই ফ্যামিলির একমাত্র কন্যা সন্তান ছিল। হেতেল পারেখের বাবা নিয়ারেস্ট একটা প্লেসে জুয়েলারি শপ চালাতো। তার মা যশোমতী সে ঘরের কাজকর্মই করতো, মানে হাউস মেকার ছিল। আর তার এক দাদা ছিল, সে 1990 সাল নাগাদ পড়তো ক্লাস 12-এ, আর হেতেল সে পড়তো ক্লাস 10-এ। ক্লাস 10-এ পড়া মানেই সামনেই বোর্ড এক্সাম আছে, পরীক্ষার অনেক চাপ আছে,
পড়াশুনোর অনেক চাপ আছে, কেরিয়ারের প্রথম সবথেকে বড় এক্সাম, এবং তার জন্য হেতেল একটা ভালো মতন প্রিপারেশান নিয়েছে এবং এই প্রিপারেশান নিয়েছে। পরীক্ষার দিনও আস্তে আস্তে এগিয়ে এসেছে। চলে আসে মার্চ মাস। এই মার্চ মাসে একদিন হেতেল তার স্কুল থেকে ফেরত এসেই তার মাকে বলে যে মা, জানো তো অ্যাপার্টমেন্টের যে সিকিউরিটি গার্ডটা আছে না, রোগা করে, মিডিয়াম হাইটে, গায়ের রঙটা কালো, ঠিকঠাক হিন্দি বলতে পারে না, ও না আমার দিকে কেমনভাবে একটা তাকায়। তার মা এই জিনিসটাকে না সেই দিন খুব একটা আমল দেয়নি। সেকেন্ড ডে আবার হেতেল এসে এই সেম কথাটা তার মাকে বলে। এবার তার মা একটু সতর্ক হয়, কিন্তু সেদিনও সে ওই সিকিউরিটি গার্ড বা তার হাজব্যান্ডকে কিছুই বলেনি। নেক্সট ডে কন্টিনিউয়াস যখন হেতেল এসে এই কথাটা বলে, এবং হেতেল সেদিন আরও একটা জিনিস যোগ করেছিল যে সেই সিকিউরিটি গার্ড নাকি তাকে সেদিন সিনেমা দেখতে যাওয়ার কথা বলেছিল, এবং এটা শোনার পরই ইয়োশিমোতো বেশ রেগে যায়। সে ডাইরেক্টলি সিকিউরিটি গার্ডকে তো কনফ্রন্ট করেনি, কিন্তু বাড়িতে তার হাজব্যান্ড যখন রাত্রেবেলা আসে সে সঙ্গে সঙ্গে পুরো ব্যাপারটা বলে। বাড়ির প্রধান এই ব্যাপারটা নিয়ে কোনো রকমভাবে ঢিলেতালা দেয়নি। সে সঙ্গে সঙ্গে ওই পুরো অ্যাপার্টমেন্টের যে সেক্রেটারি আছে তাকে পুরো ব্যাপারটা বলে। সেক্রেটারি সঙ্গে সঙ্গে সিকিউরিটি এজেন্সিকে পুরো ব্যাপারটা জানায়, এবং সিকিউরিটি এজেন্সিও সিকিউরিটির দিক থেকে সমস্ত কিছু বিচার করে সেই যে সিকিউরিটি গার্ড আছে তাকে বলে, তোমাকে ওই অ্যাপার্টমেন্টে আর যেতে হবে না, তোমার কাজটা ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় করে দেওয়া হচ্ছে, তুমি নেক্সট ডে থেকে আর ওখানে আসবে না। এর মাঝে 4th মার্চ 1990 এই দিনটা কেটে যায়। 5th মার্চ আসে। সেই দিন সকালবেলা যখন হেতেলের বাবা তার দোকানের দিকে যাচ্ছে, সে দেখে যে সিকিউরিটি গার্ডকে সরিয়ে দেওয়ার কথা সিকিউরিটি এজেন্সি বলেছিল, সেই সিকিউরিটি গার্ড এখনও ওখানে ডিউটি করছে। তার মনে কোশ্চেন তো জাগে, কিন্তু তার কাছে সেই সময় আর টাইম না থাকার জন্য সে এই কাজটাকে পরে ফেলে দেয়। দেন সে তার দোকানে চলে যায়। হেতেল অলরেডি সেদিন চলে গেছিল স্কুলে। তার বোর্ড এক্সাম জাস্ট 1-2 দিনের মাথায় শুরু হবে। 1:30টার সময় সে বাড়ি আসে, এবং বাড়ি আসার পর তার মা ইয়োশিমোতো তাকে বলে তুমি লাঞ্চ করে নাও। সে লাঞ্চ করে, এবং এই লাঞ্চের খানিকক্ষণ পর সে রেস্ট নিয়ে স্টাডি করবে বলে প্রিপারেশন নেয়। 5:20 বাজে। ইয়োশিমোতো প্রত্যেক দিনের মতন মন্দিরের জন্য বেরিয়ে যায়। সে একটু দূরেই একটা মন্দিরে প্রত্যেক বিকেলবেলা সকালবেলা প্রতিনিয়ত যেত। সেই দিনও সেই রুটিনটা সে মিস করেনি। সে 5:20 তার ঘর থেকে বেরিয়ে ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে আধ ঘন্টা কেটে যায়। 5:50 বাজে। ইয়োশিমোতো 3rd ফ্লোরে এসে তার যে ফ্ল্যাট আছে তার কলিং বেল বাজায়, এবং সেই কলিং বেল বাজানোর পরেও হেতেল ভিতর থেকে কোনো সাড়াই দিচ্ছে না। এদিকে দরজাটা বন্ধ। ইয়োশিমোতোর মনে কেমন একটা ভয় আসে। সে দরজাটা জোরে জোরে ধাক্কা মারতে থাকে, এবং একটা সময় তার ধাক্কার আওয়াজ শুনে কিছু প্রতিবেশীও চলে আসে, এবং সেই প্রতিবেশী এবং সে মিলে সেই দরজাটা ভাঙে। দেন ওইখানে এন্ট্রি হওয়ার পরেই তারা দেখে ফ্ল্যাটের ড্রয়িং রুমে হেতেল নেই। হেতেল কোথায়? হেতেলের রুমে যখন হেতেলের মা ঢোকে তখন দেখে যা তা অবস্থা, চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হেতেল আধা উলঙ্গ অবস্থায় বিছানার নিচে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়। তার মাথায় ভীষণভাবে আঘাত করা হয়েছে। তার শরীরের অবস্থা, তার ড্রেসের অবস্থা সমস্ত কিছু দেখেই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তার সাথে মারাত্মক বাজে কিছু একটা ঘটেছে। প্রতিবেশীরা ততক্ষণে চলে এসেছে। একটা ক্রাইম প্লেসে প্রতিবেশীদের পা, হাতের ছাপ সমস্ত কিছুতে ক্রাইম স্পট যে নষ্ট হতে চলেছিল সেটা এতদিন আপনারা আমার কাছ থেকে ট্রু ক্রাইমের ঘটনা শোনার পর প্রথমেই অনুধাবন করে নিয়েছেন। কিন্তু
এখানেই সব শেষ না। এরপরে হেতেলের বাবা, ভাই তারা সবাই আসে। 5:50 থেকে ডট 9টা বেজে যায় এবং 9টার সময় পুলিশের এন্ট্রি হয়। এবার এই ক্ষেত্রে আপনারা হয়তো বলবেন যে পুলিশ দেরি করে এসেছে আর 5টা কেসের মতন, কিন্তু পুলিশের কথা মতন এখানে একটাই জিনিস হয়েছিল, সেটা হচ্ছে যে হেতেলের মা, বাবা, প্রতিবেশী কেউই পুলিশকেই জানায়নি। পুলিশ লেট কি করে আসবে? পুলিশকে জানানোই হয়েছিল 9টা বাজতে 5 থেকে 10 মিনিট আগে। কিন্তু এর আগেই ঘটে গেছে আরও একটা চমৎকার ঘটনা, যেটা এই কেসকে সলভ করতে পুলিশের কাছে আরও চ্যালেঞ্জ ছুড়ে দেবে। সেটা হচ্ছে হেতেল তো ওখানে মৃত অবস্থায় নিয়ার অ্যাবাউট পড়েই ছিল। এবার তার মা আউট অফ দ্য ইমোশন তাকে ওই স্থান থেকে কোলে তুলে লিফটে নিয়ে গেছিল এবং সেই লিফটেই তাদের যে ফ্যামিলি ডক্টর আছে সে দেখে তাকে মৃত ঘোষণা করে। এবার এই জায়গাতে পুলিশ এসে এই অবস্থা যখন ক্রাইম স্পটে দেখে, তখন পুলিশের কপালে অলরেডি ঘাম চলে এসেছে। একে গুজরাটি যেসব পরিবার থাকে, গুজরাটি যেসব কমিউনিটি থাকে, তারা যে কোনো রাজ্যে যে কোনো দেশে যাক না কেন, আমি বলছি আমেরিকার কথাও, আমি বলছি ইউরোপের কথাও, আমি বলছি ভারতের কথাও, আমি বলছি আফ্রিকার কথাও, তারা যেখানেই থাকবে না কেন তাদের প্রচুর পয়সা কড়ি থাকবে এবং তারা ওখানকার রাজনীতির উপর একটা প্রভাব বা যে কোনো কিছু একটা থাকবেই থাকবে। এইখানে এসে পুলিশ দেখছে এক গুজরাটি কমিউনিটিতে এই কর্মকাণ্ড হয়েছে। তারপর ক্রাইম স্পট পুরোপুরি টেম্পার, পুরো নষ্ট হয়ে গেছে। সেখান থেকে তারা কী বা আর পেতে পারে? পুলিশ তো সমস্ত হোপ ছেড়ে দিয়েছে। ময়না তদন্তের জন্য বডিটাকে উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয়। দেন জিজ্ঞাসাবাদের পালা শুরু হয়। প্রথম যে বডিটা দেখেছিল সেটা হচ্ছে হেতেলের মা ইয়শোমতি। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কখন বেরিয়েছিলেন, সে বলে আমি 5:20 মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, দেন 5:50 রিটার্ন করি। কিন্তু হেতেল দরজা খুলছিল না। তারপর দরজা ভেঙে ঢুকতেই এই অবস্থা দেখি। তারপর হেতেলের মাকে জিজ্ঞাসা করা হয় আপনার কি কারোর উপর সন্দেহ আছে? সে জাস্ট কয়েক সেকেন্ডে ভেবেই বলে ওই অ্যাপার্টমেন্টের একটা সিকিউরিটি গার্ড আছে, ওটার নজর আমার মেয়ের দিকে ছিল, ওই এই সমস্ত কর্মকাণ্ড করেছে। এবার হেতেলের বাবা, দাদা সবাইকে জিজ্ঞাসা করা হয়। তারা সবাই ওই সিকিউরিটি গার্ডের উদ্দেশ্যেই বক্তব্য পেশ করে। এবার পুলিশের কাজ কি? ওই সিকিউরিটি গার্ডকে খুঁজে বার করা। তারা সিকিউরিটি এজেন্সির কাছে যায়। সিকিউরিটি এজেন্সি বলে আরে ওকে তো অলরেডি ওই দিন ওখানে ডিউটি করতে যেতে বারণ করা হয়েছিল, ও ওই দিন গেছিল। তখন ওই অ্যাপার্টমেন্টের আর এক সিকিউরিটি গার্ড বলে যে হ্যাঁ স্যার, ও সেদিন এসেছিল, ইভেন বিকেলবেলা ও উপরে 3rd ফ্লোরে যেখানে হেতেল থাকে সেখানেও গেছিল। কোম্পানির ম্যানেজার সেদিন দেখতেও গেছিল। সে যখন ওখানে পৌঁছায় তখন সিকিউরিটি গার্ড যার নাম হচ্ছে ধনঞ্জয়, সে কিন্তু সেই সময় 3rd ফ্লোরেই ছিল। সেই ম্যানেজারও বলে যে হ্যাঁ স্যার, এই সময় ধনঞ্জয় ওখানে ছিল না, ধনঞ্জয় কাকে একটা ফোন করবে এই কারণে নাকি 3rd ফ্লোরে গেছিল, আমি ডাকতেই ও চলে আসে। পুলিশ ধনঞ্জয়ের খোঁজ শুরু করে। ধনঞ্জয়ের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, তার বিয়ে হয়ে গেছে। এবার সে কলকাতায় কোথাও তো একটা থাকে, সেইখানে গিয়ে পুলিশ জানতে পারে যে ধনঞ্জয় নেই। এবার সিকিউরিটি কোম্পানিকে বলে যে ধনঞ্জয় এখানে নেই কেন? তখন সেই ম্যানেজার, সে যে সেদিন ধনঞ্জয়কে দেখেছিল 3rd ফ্লোরের থেকে কথা বলতে, সে বলে যে স্যার, সে আমাকে বলে যে আমি বাড়িতে যাচ্ছি, আমার এক আত্মীয়ের উপনয়ন আছে, সেইটা কমপ্লিট করেই আমি নতুন জায়গাতে জয়েন করব। তারপর ধনঞ্জয় বেরিয়ে যায়। ধনঞ্জয় কোথায় যায়, কি করে, আমার কিচ্ছু জানা নেই। পুলিশ খোঁজ করতে থাকে ধনঞ্জয় কোথায়। ধনঞ্জয়ের অ্যাড্রেস কিন্তু সিকিউরিটি কোম্পানির কাছে ছিল। কিন্তু এরপরে চলে আসে ময়না তদন্তের রিপোর্ট এবং এই ময়না তদন্তের রিপোর্টে খুব বীভৎসতম কর্মকাণ্ড বেরিয়ে আসে। তার সাথে ইন্টারকোর্স হয়েছিল, তাকে মাথায় আঘাত করে মারা হয়েছিল, তার আগে গলা টেপা হয়েছিল, এরকম নানান বীভৎস ডিটেল বেরিয়ে আসে। তাকে নিয়ার অ্যাবাউট 30 বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল।
পুলিশ ওই স্পটে যায় যেখানে ক্রাইমটা হয়েছে। তারা ট্রাই করে প্রত্যেকটা প্রমাণ এক এক করে বার করার। যেটা দিয়ে খুন করা হয়েছিল, মার্ডার ওয়েপন, সেটা তারা কোনো দিনও পাবে না, তখনও তারা পায়নি। কিন্তু তারা দুটো জিনিস পায়, সেটা হচ্ছে একটা বোতাম আর তার সাথে সাথে একটা গলার চেন। এবার এই যে বোতামটা আছে সেটা কার, গলার চেন এটা কার, এই ব্যাপারে যখন জিজ্ঞাসাবাদ শুরু হয়, বোতামের ব্যাপারে পুলিশ তো প্রাথমিকভাবে কিছু জানতে পারে না, কিন্তু গলার যে চেনটা ছিল সেইটার ব্যাপারে জানতে পারে একজনের কাছ থেকে। ওই অ্যাপার্টমেন্টে যে বাথরুম পরিষ্কার করতো সে বলে যে স্যার ওই চেনটা আমার ছিল। তখন পুলিশ বলে ওই চেনটা ওখানে গেল কি করে? সে প্রথমে তো বলে যে হয়তো পরিষ্কার করতে গেছিলাম রুমঠুম, তখন হয়তো পড়ে গেছে, আমার হয়তো নজরে আসেনি। কিন্তু পরবর্তী সময় এই মানুষটা তার স্টেটমেন্ট চেঞ্জ করে বলে আমি ধনঞ্জয়কে ওটা পড়তে দিয়েছিলাম। এবার আসি ওই অ্যাপার্টমেন্টের যে লিফটম্যান আছে তার ব্যাপারে। পুলিশ যখন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছিল তখন পুলিশকে সে বলেছিল, ইভেন এটা ইয়োশমতিও কনফার্ম করেছিল যে সে বাথরুমে গেছিল, সেই সময় ধনঞ্জয় এসেছিল। কিন্তু ধনঞ্জয় যখন 5:40-45 নাগাদ নিচে নামছে তখন সে ধনঞ্জয়কে লিফটের ওখানে দেখেছিল। কিন্তু পরবর্তী সময় এই লিফটম্যানও বলে যে আমি তাকে যেতেও দেখি, বেরোতেও দেখি। দু রকমের স্টেটমেন্ট এখানে এসেছিল এই লিফটম্যান এবং যে ঘরদোর পরিষ্কার করে তার কাছ থেকে। পরিবারকে বলা হয় কিছু জিনিস কি চুরি গেছে? তখন পরিবার বলে যে না, আমরা খুঁজে দেখার টাইম পাইনি, কিন্তু প্রাথমিকভাবে আমরা এটুকু বুঝতে পেরেছি হেতেলের হাতে একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটা মিসিং। মোস্ট প্রবাবলি ওটা ধনঞ্জয়ই নিয়ে চলে গেছে। 2 সপ্তাহ কেটে গেছে, কলকাতার প্রত্যেকটা নিউজ পেপারে এই ব্যাপারে খবর ছাপা হয়েছে। 2 সপ্তাহ কেটে যাওয়ার পর তারা ধনঞ্জয়ের হদিশ পায়। ধনঞ্জয় কোথায়? কোনো জঙ্গলে আছে, আমেরিকাতে আছে, লন্ডনে আছে, দেশ ছেড়ে পালিয়ে গেছে? আরে না, সে তার নিজের বাড়িতেই আছে। পুলিশ যায়, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং ধনঞ্জয়ের রুম থেকে তার একটা জামা পাওয়া যায়। সেই জামায় একটা বোতাম নতুন লাগানো তারা দেখতে পায়। সেই জামাটা তারা কালেক্ট করে, সেই প্যান্ট জামা যা যা সেদিন সে পরেছিল সমস্ত কিছু কালেক্ট করে নিয়ে আসে। একটা ঘড়ি তারা পায় এবং এই ঘড়িটা সেই সেম ঘড়ি যেটা হেতেলের হাতে ছিল। গলার চেনটাও তারা পায়। কি অদ্ভুত ব্যাপার না? ধনঞ্জয় সমস্ত কিছু নিজের কাছে সুন্দর করে রেখে দিয়েছিল, যেন ওয়েট করছিল যে পুলিশ আসবে, এগুলো দেখবে এবং আমার এগেনস্টে একটা সুন্দর কেস তৈরি করবে, যার ফলে কয়েক বছর পর মোস্ট প্রবাবলি আমার ফাঁসি হতে চলেছে। তাকে পুলিশ যখন থানাতে নিয়ে গিয়ে ইন্টারোগেট করে তখন ধনঞ্জয়ের কথাতে অনেক এদিক সেদিক তারা পায়। তারা বুঝতে পারে ধনঞ্জয়ই কোনো কর্মকাণ্ড করেছে। পুলিশ প্রথম কোশ্চেনই তাকে করেছিল যে ধনঞ্জয়, তুমি অন্য চাকরিতে জয়েন করার আগেই গ্রামের বাড়িতে চলে গেলে কেন? তখন সে পুলিশদের বলে যে আমার এক আত্মীয়ের ছেলের উপনয়ন ছিল, আমি সেই কাজে এসেছিলাম। আমি ওদিন ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরোনোর পর একটা মুভি দেখতে যাই, তারপর কিছু ফল কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। পুলিশ তখন বলে তোমার তো সেদিন ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে জবটাই ছিল না, তোমাকে তো অন্য জায়গায় যেতে বলা হয়েছিল। তখন ধনঞ্জয় বলে যে স্যার, নতুন জায়গায় যাব, তার আগে পুরনো জায়গার কথা তো একটু মনে পড়ে, তাই ওই দিনটা লাস্ট করলাম। আর আমি বিকেলবেলা ফোন করতে গেছিলাম উপরে, আমি আমার কোম্পানিকেই করতে গেছিলাম এবং বলতে গেছিলাম যে উপনয়নের জন্য আমি বাঁকুড়া যাব, দেন ওখান থেকে ফিরে এসে আমি নতুন জায়গায় কাজে জয়েন করব। কিন্তু স্যার আমি এই কাজ করিনি। কিন্তু অদ্ভুতভাবে যে জিনিসটা সে ফাঁসির কাঠেও বলবে, কোর্টেও বলবে, পুলিশের সামনেও বলবে, কিন্তু পরবর্তী সময় জানা যায় সে নাকি স্বীকারও করে নিয়েছিল। এবার এটা সত্যতা কতটা সেটা আমার জানা নেই। পুলিশ এবার তাড়াতাড়ি চার্জশিট পেশ করে, কোর্টে এই কেসটা ওঠে, হিয়ারিং হতে থাকে, আস্তে আস্তে উইটনেসরা আসতে থাকে, সবাই ধনঞ্জয়ের এগেনস্টে কনফার্মেশন দিতে থাকে। পুলিশ এবার কোর্টে চেইন অফ ইভেন্টসটাকে পেশ করবে। যেহেতু ডাইরেক্টলি এখানে খুন করাটা কেউ দেখেনি, সেহেতু পারিপার্শ্বিক যেসব প্রমাণ আছে সেটা দিয়ে একটা ঘটনা বানাতে হয় যে সেদিন কি হতে পারে মোস্ট প্রবাবলি।
খুনি যেটা বলছে, পুলিশ যেটা করেছে, আশেপাশের লোকরা যেটা দেখেছে, সেই সমস্ত কি দিয়ে পুলিশ একটা ঘটনা বানায় যে সেদিন কি হয়েছিল। সেদিন ধনঞ্জয়ের ওখানে আসার কথা ছিল না। সকালবেলা হেতেলের বাবা ধনঞ্জয়কে দেখেছিল, তার মানে ধনঞ্জয় ওখানে এসেছিল, এবং সেটা ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের যে সেকেন্ড সিকিউরিটি গার্ড ছিল সেও কনফার্ম করে। তারপর সারাদিন ডিউটি করার পর যখন ঠিক বিকেল 5:20 বাজে, তখন ইয়শোমতি মানে হেতেলের মা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে বেরিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক সেই সময় ধনঞ্জয় তার ড্রেস চেঞ্জ করে, সবুজ রঙের একটা জামা পরে এবং গ্রে কালারের একটা প্যান্ট পরে সোজা সে অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিল। তখন সেকেন্ড যে সিকিউরিটি গার্ড আছে সে বলে, তোমার তো ডিউটি শেষ হয়ে গেছে, তুমি উপরে কোথায় যাচ্ছ? সে বলে, আমার একটা ফোন করার আছে। সে 3rd ফ্লোরে চলে যায়। ওখানে একটা ফোন ছিল, ল্যান্ডলাইন ফোন, সেটা দিয়ে ফোন করা যেত। সে ওখানে ফোন যখন করছিল তখনই ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যে সিকিউরিটি কোম্পানিতে এই ধনঞ্জয় কাজ করত তার ম্যানেজার আসে। সেই ম্যানেজার এসে যখন সেকেন্ড সিকিউরিটি গার্ডকে বলে যে আরে আজকে নতুন একজন জয়েন করার কথা ছিল, সে কি এসেছে? তখন সেই সেকেন্ড সিকিউরিটি গার্ড বলে, আমি তো একটু আগেই এসেছি, পুরো দিনটাই ছিল ধনঞ্জয়। তখন সেই ম্যানেজার বলে, ধনঞ্জয় কেন থাকবে? আজকে তো নতুন একজন জয়েন করার কথা, ধনঞ্জয়ের তো অন্য জায়গায় যাওয়ার কথা। তখন সেই ম্যানেজার বলে, ধনঞ্জয় কোথায়? সেকেন্ড সিকিউরিটি গার্ড বলে, ধনঞ্জয় 3rd ফ্লোরে গেছে একটা ফোন করতে। তখন ম্যানেজার তাকে ডাকে এবং সেই ডাক শুনে বারান্দা থেকে ধনঞ্জয় ডাক শুনে বলে, আমি নিচে আসছি। সে নিচে আসে, এসে বলে যে উপনয়ন আছে, বাড়িতে যাব, দেন আমি আবার নতুন করে কাজে জয়েন করব। এরপর সে সিনেমা দেখে ফল কিনে তার বাঁকুড়ার বাড়িতে চলে যায়। দেন 2 সপ্তাহ পর পুলিশ সেখানে পৌঁছে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। প্রমাণ হিসাবে পুলিশ এক এক করে রাখে বোতাম, গলার চেন, ঘড়ি, আরও বেশ কয়েকটা জিনিস। বলে রাখি, তখনও ডিএনএ টেস্টিংয়ের ব্যাপারটা তেমনভাবে কিন্তু আসেনি। 1990 সালের কথা বলছি। 1988-89 সাল নাগাদ প্রথম ডিএনএ টেস্টের মাধ্যমে ক্রাইমের সলভ হয়ে গেছে, তাও ওয়েস্টার্ন কান্ট্রিতে। ইন্ডিয়াতে তো সেটা পৌঁছাবে আরও বেশ কয়েক বছর পর। এই ক্ষেত্রে পুলিশ কিন্তু হেতেলের শরীরে যে বীর্য পাওয়া গেছিল সেটাকে কিন্তু সংরক্ষণ করে রেখেছিল, কিন্তু সেই সময় এই যে সংরক্ষণ আছে সেটা কি ঠিকভাবে করা হচ্ছিল? তার একটা প্রপার প্রসিডিওর আছে, সায়েন্টিফিক প্রসিডিওর আছে। একটু এদিক সেদিক হলে সেইখান থেকে ডিএনএ এক্সট্র্যাক্ট করা এবং ম্যাচ করা, এটা কিন্তু হলেও কোর্ট কিন্তু মানতে চাইবে না। বিপক্ষের আইনজীবী বলবে কন্টামিনেশন হয়ে গেছে, তো ওর কোনো ভ্যালু নেই। কোর্টে যখন কেস চলছে, চেইন অফ ইভেন্টস এক এক করে পুলিশ প্রমাণ করছে, এই সমস্ত কিছুতে গিয়ে লোয়ার কোর্ট ধনঞ্জয়কে ফাঁসির সাজা শোনায়। সে অ্যাপিল করে হাইকোর্টে, সেখানেও তার ফাঁসির সাজা বহাল রাখা হয়। সুপ্রিম কোর্টে গেলেও তার ফাঁসির সাজা বহাল রাখা হয়। তারপর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা যায়। রাষ্ট্রপতিও এই ফাঁসিটাকে একদম 100% সঠিক মনে করেন এবং সাইন করে দেন। তারপর 2004 সাল 15ই আগস্ট স্বাধীনতা দিবসের সকালবেলা ধনঞ্জয়ের 39তম জন্মদিন। 14ই আগস্ট অলরেডি ধনঞ্জয়কে বলাই হয়েছিল যে কালকে তোমাকে ঝোলানো হবে, তুমি কি খেতে চাও, সেই সমস্ত কিছু ডিমান্ড ফুলফিল করার পর তাকে যখন একদম ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, সে পুলিশ অফিসার যে ওখানে সিনিয়র ছিল তাকে বলে যে স্যার আমি নির্দোষ, আমি মরে গেলে কি এই কেসটার ভালো করে তদন্ত হবে? পুলিশ অফিসারের ওখানে কিছু বলার নেই। ডাক্তার ধনঞ্জয়কে চেক করে, দেন ধনঞ্জয়কে ফাঁসির মঞ্চে তোলা হয়। তাকে যখন মাথায় কালো কাপড় পরানো হচ্ছে, জল্লাদ নাটা মল্লিককেও সেই সেম জিনিসটা সে বলে। তারপর ফাঁসিটাকে কমপ্লিট করা হয়, ডাক্তার চেক করা হয় এবং বলা হয় যে ধনঞ্জয় আর এই পৃথিবীতে নেই। তারপর তার ফ্যামিলিকে বলা হয় যে বডিটা নেওয়ার জন্য, কিন্তু এত বাজে একটা কাজ করার পর তার ফ্যামিলি কেন এই বডিটাকে অ্যাকসেপ্ট করবে? তারা অ্যাকসেপ্ট করেনি, পুলিশ সৎকার করে দেয়। এইভাবে একটা কেস শেষ হয়ে গেল। হেতেল পারেখ জাস্টিস পেল, কিন্তু আদতেও কি হেতেল পারেখ জাস্টিস পেল? তার কারণ কি? আমি এই জিনিসগুলো কেন বলছি? এর পিছনে অনেকগুলো কারণ আছে এবং সেই অনেকগুলো কারণ, তার মধ্যে বেশ কিছু আপনারা শুনেছেন কিন্তু বেশ কয়েকটা আপনারা শোনেননি। এইগুলো আমি যা এখন বলবো সেগুলো সেই সময়কার নিউজ পেপার হয় না যে তর্ক বিতর্ক, তারপর আর্টিকেলস, অনেক
যারা এই বিষয়ে গবেষণা করেছে বা এই ব্যাপারগুলোকে নিয়ে পড়েছে তাদের বক্তব্য, অনেক সিনিয়র পুলিশ অফিসার আউট অফ দ্য ট্র্যাক গিয়ে কিছু কথা বলেছে। সেই হিসাবে আমি বলবো এই কথাগুলো একটাও আমার বলা না, না তো আমার দেখা, তো এর দায় একদমই আমার উপর থাকবে না। আমি বলেছিলাম না হেতেলের হাতে একটা ঘড়ি ছিল, যে ঘড়িটা ধনঞ্জয় নিয়ে গেছিল আবার বাড়িতে সুন্দর করে রেখেছিল। তার যখন ফরেন্সিক রিপোর্ট এসেছিল তখন পুলিশ দেখে যে ওই ঘড়িটা কিন্তু অ্যাকচুয়ালি সেম ঘড়ি যেটা হেতেল পরতো, কিন্তু হেতেল যে সিরিয়াল নাম্বারের ঘড়িটা পরতো এটা অন্য সিরিয়ালের ঘড়ি, মানে হেতেলের ঘড়ি কিন্তু ধনঞ্জয়ের কাছে ছিল না। হেতেলের ফ্যামিলি এই ঘড়িটা চেয়েছিল পুলিশের কাছ থেকে যে এটা আমাদের লাস্ট স্মৃতি, তো এটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক, কিন্তু পুলিশ প্রমাণ ওটা যেহেতু সেই কারণে এটা দেয়নি। এই ঘটনার জাস্ট 1 সপ্তাহের মধ্যেই হেতেলের মা মুম্বাইতে চলে যায় এবং নেক্সট 6 মাসের মধ্যে হেতেল পারেখের গোটা ফ্যামিলি তারা কলকাতা ছেড়ে মুম্বাইতে শিফট হয়ে যায়। কেন? তার উত্তর জানা নেই। হয়তো ট্রমা ওই ফ্ল্যাটে তাদের তাড়া করবে, এই কারণে তারা হয়তো চেঞ্জ করেছিল। এটা একটা সিম্পল উত্তর হতেই পারে। যে বোতামটা পাওয়া গেছিল ওই ক্রাইম স্পটে, সেটা যে ধনঞ্জয়ের ওই সবুজ জামারই বোতাম সেটা কিন্তু পুলিশ 100% কনফার্ম করতে পারেনি। যে চেনটা পাওয়া গেছিল সেটা আদতেও ওই যে পরিষ্কার করা কর্মীটা ছিল তার গিফট করা কিনা সেটাও ঠিকঠাকভাবে প্রমাণ হয়নি। লিফটম্যান প্রথমে বলেছিল সে এন্ট্রির সময়ও ধনঞ্জয়কে দেখেছে, এক্সিটের সময়ও ধনঞ্জয়কে দেখেছে, কিন্তু তার আগে সে কেন বলেছিল শুধুমাত্র এক্সিটের সময় সে দেখেছিল? ধনঞ্জয়ের কাছে মাত্র 20 মিনিট সময় ছিল এবং সেই 20 মিনিটের মধ্যে সে ওই অ্যাপার্টমেন্টে গিয়ে হেতেলের সাথে ওই সমস্ত করে তাকে মেরে তারপর বেরিয়ে চলে আসে। তার জামা কাপড়ে রক্ত কতটা লেগেছিল? যদি লেগে থাকতো ওই অ্যাপার্টমেন্টের যে সেকেন্ড সিকিউরিটি গার্ড এবং সেদিন আসা সেই ম্যানেজার সেই জিনিসগুলো লক্ষ্য করলো না কেন? এটা তো একটা পয়েন্ট টু বি নোটেড, তাই না? যশোমতি তার মানে হেতেলের মা যখন ওই অ্যাপার্টমেন্টের সামনে আসে, সে যখন হেতেলকে ডাকে, তাদের বাড়িতে কিন্তু ফোন ছিল। সে অন্য একটা ফ্ল্যাটে গিয়ে হেতেলকে ফোন করতে পারতো, হেতেল ঘুমিয়ে আছে এটাও তো সে ভাবতে পারত, কিন্তু সেটা না ভেবে ডাইরেক্টলি দরজা ভাঙার সিদ্ধান্ত কেন নেওয়া হয়? আচ্ছা, হেতেল তার সাথে যদি কুকর্ম করাই হয় দেন কেন ভিতর থেকে দরজা দেওয়া ছিল? সে কি ধনঞ্জয়কে এন্ট্রি দিয়েছিল? ধনঞ্জয় ওখানে ঢুকলো কি করে? কোনো ফোর্স এন্ট্রি তো ছিল না। হেতেলকে অলরেডি ধনঞ্জয় ডিস্টার্ব করতো, তো এই ক্ষেত্রে ধনঞ্জয়কে তো এন্ট্রি দেওয়ারই কথা না, তাহলে সে এন্ট্রি নিল কি করে? আর যদি সে এন্ট্রি নিয়েও থাকে ফোর্সফুলি বা হেতেল তাকে দিয়ে থাকে কোনো কারণে, দরজাটা ভিতর থেকে কে বন্ধ করলো? সেটা তো বড় ব্যাপার। কেউ কি তাহলে সেদিন জানলা থেকে পালিয়েছিল? 3rd ফ্লোর, অনেকেই 3rd ফ্লোরের পাইপ থেকে নিচে তো আসতে পারেই। এই বিষয়টা কি পুলিশ সেই সময় দেখেছিল? যদি দেখে থাকে, আপনারা যদি এই ব্যাপারে জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে আমি কিন্তু বলেছি হেতেলের সাথে ইন্টারকোর্স হয়েছিল, কিন্তু কুকর্মের কথাটা আমি এড়িয়ে গেছি। ঠিক ময়না তদন্তের রিপোর্ট হিসাবে আমি নিজের থেকে কিছু বলিনি। যখন কুকর্ম হয় তখন সাইডে আঘাত লাগা থাকে, যেটা দেখে ডাক্তাররা আইডেন্টিফাই করে। আরও অনেক কিছু থাকে যেগুলো আমি আর ইন ডিটেলে ইউটিউবে বলতে পারবো না। কিন্তু এই ক্ষেত্রে ইন্টারকোর্স মানে পেনিট্রেশন তো হয়েছে, কিন্তু কোনোভাবে এক্সটার্নাল আঘাত বা ইন্টারনাল আঘাত পুলিশ পায়নি। কেন? পুলিশ ধনঞ্জয়কে খুঁজতে এত দেরি করলো কেন? কলকাতা থেকে বাঁকুড়ার ডিস্টেন্স এমন কিছু না। সব থেকে বড় প্রবলেম কি জানেন? যেটা কেউ বলেনি। আমার মনে হয় এই বিষয়টার উপর সেই সময় বেশ ফোকাস করা ছিল। তার আগে চলুন ময়না তদন্তের একটু বেসিক সায়েন্সের ব্যাপারে, বেসিক আমাদের হিউম্যান বডির ব্যাপারে জেনে নিই। আমরা যখন কোনো খাবার খাই না, সেই খাবারটা আমাদের পেটে যাওয়ার 4-5 ঘন্টার পর তার তেমন কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু 1-2 ঘন্টা পর যদি চেক করা হয় সেটা আনডাইজেস্টেড অবস্থায় আছে, ক্লিয়ার কাট ব্যাপার। তো এই ক্ষেত্রে যখন ময়না তদন্তের রিপোর্ট আসে সেখানে লেখাই ছিল হেতেল 1:30টার সময় এসেছিল এবং তারপরেই নাকি সে লাঞ্চ করেছিল।
কিন্তু তার বডিটা যখন 5টার সময় পাওয়া যায়, সেই সময়ের মধ্যে তার পেটে থাকা সমস্ত খাবার পচে যাওয়ার কথা, মানে হজম হয়ে যাওয়ার কথা, কিন্তু তার পেটে কোনো কিছুই তেমন হজম হয়নি। এবং তার যে মৃত্যুর টাইমটা আছে 5:20 থেকে 5:50, এই ব্যাপারেও বেশ সন্দিহান ডাক্তারবাবুরা ছিল। কেন? তার বডিটা বেশ শক্ত হয়ে গেছিল। কেউ মারা যাওয়ার পর বডিটা আস্তে আস্তে শক্ত হতে থাকে। জাস্ট 8 ঘন্টা 40 মিনিট পর তার বডিটা যদি পাওয়া যেত, সেটা মোটামুটি নর্মালি থাকতো, কিন্তু এই ক্ষেত্রে বেশ শক্ত হয়ে গেছিলো। এবার সেটার পিছনে একটা কারণ আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যে একে তো 9টায় পুলিশ এসেছিল, তারপর বডিটা নিয়ে যাওয়া হয়, দেন ময়না তদন্ত হয়তো মোস্ট প্রবাবলি মাঝরাতে বা নেক্সট ডে হয়েছিল। তো এই ক্ষেত্রে এই স্টিফনেসের ব্যাপারটা তারা হয়তো পেয়েছে। তা সত্ত্বেও খাবারের যে ডাইজেশনের ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা মোটেও খুব একটা ইগনোর করতে পারি না। এবং এই ব্যাপারটা সবথেকে বেশি ফোকাস দিয়ে বলেছিল আইএসআইয়ের 2জন গবেষক। তাদের নাম হচ্ছে বীর পান্ডা এবং দেবাশিস সেনগুপ্ত। এবং এই জিনিসটা এই কেসে একটা বড় কোশ্চেন মার্ক বরাবরই রেখে যাবে। এই কেসটাতে হাজারো কোশ্চেন থাকলে ইন দ্য লাস্ট আমি একটা জিনিসই বলবো, আমাদের ভারতবর্ষের আইনে একটা কথা সবসময় বলা হয় যে 1000টা দোষীকে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু একটা নির্দোষকে আমরা সাজা দেব না, সেটা বড় ইনজাস্টিস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যখন 3টে কোর্ট একই রায় দিচ্ছে, যখন রাষ্ট্রপতিও স্বাক্ষর করে দিচ্ছে, সেই ক্ষেত্রে হতেই পারে আমরা যে আলোচনা করেছি আর পুলিশ সামনে থেকে যে জিনিসটা দেখেছে, যেভাবে তদন্ত করেছে, তাদের কাছে হয়তো একমাত্র ব্যক্তি ছিল যে খুন করতে পারে, সে হচ্ছে এই ধনঞ্জয়। এছাড়াও এই কেসে আরও বেশ কয়েকটা থিওরি আছে, যে থিওরিটাতে অনেক সময় ভিকটিম ব্লেমিং করা হয়। সেখানে বলা হয় হেতেলের কিছু সম্পর্ক ছিল, যদিও এই ব্যাপারে পুলিশ কিছু বলেনি, আশেপাশের কিছু তথ্য থেকে এইগুলো বলা হয়। এগুলো মোটেও আমি বলছি না এবং আমি কনফার্ম করছি না। ডিএনএ টেস্টের ব্যাপারটা আপনারা তো ইন দ্য লাস্ট বলতে পারেন যে বিদেশে অনেক কেস তো 80 বছর 90 বছর পরেও সলভ হচ্ছে। তো এই ক্ষেত্রে ডিএনএ সেটা তো প্রিজার্ভ করা হয়েছিল, মানে বীর্যটাকে তো প্রিজার্ভ করা হয়েছিল। অ্যাকচুয়ালি কি 1990 সাল নাগাদ সেই সময় বীর্য তো প্রিজার্ভ করা হয়েছিল, কিন্তু সেটাকে ঠিক করে রক্ষণাবেক্ষণ করা হয়নি। পরবর্তী সময় মোস্ট প্রবাবলি আমি শুনেছি এই কেসে এটা টেস্টিংয়ের ট্রাইও করা হয়েছিল, সেইভাবে তেমন কোনো রেজাল্ট হয়তো পাইনি, বা আমার মনে হয় এইভাবে টেস্টিংটাও হয়নি। আমি সেইভাবে নানান জায়গায় তথ্য এই ব্যাপারে দেখলামই না, অনেক জায়গায় এই ব্যাপারটাকে ইগনোর করাই হয়েছে। এই কেসে হাজারো কোশ্চেন সারা জীবনের জন্য থেকে যাবে। আমি আপনি শুধু ভাবতেই পারি এবং অ্যাজিউমই করতে পারি। তো সেটাই আজকে করলাম, এবং আজকে একটা খুব দুঃখজনক ট্রু ক্রাইম ঘটনা বললাম। আপনারা যদি রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে শুনতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।